শুনতে থাকুন আমাদের বিশেষ গল্প ব্রন্টোসরাস। আচ্ছা, যদি বলি এই পৃথিবীর কোথাও না কোথাও ডাইনোসরেরা এখনো লুকিয়ে আছে, আপনি কি বিশ্বাস করবেন? তবে তাদের যা চেহারা, তাতে লুকিয়ে থাকা তাদের পক্ষে মোটেই সহজ নয়। জ্ঞাতে অজ্ঞাতে আপনি নিজেও হয়তো দেখে ফেলেছেন তাদের, অথচ চিনতে পারেননি। তবে যদি সত্যিই চিনতে চান, তবে আমাদের আজকের গল্পটা আপনার জন্যই। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প ব্রন্টোসরাস। 14 বছর ধরে সেই ব্রন্টোসরাসটাকে খুঁজে চলেছি। ব্রন্টোসরাস নামের কোনো লোক নয়, সাক্ষাৎ ডাইনোসর। লম্বা গলা, সরু চোখ মুখ, দেখে মনে হয় যেন ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঝুলছে। গোদা 4টে পা মাটির উপর দিয়ে দাঁড়িয়ে, চেহারায় একটু ছোট, এই ধরুন 10 ইঞ্চি মতো। আমি তখন ক্লাস 5-এ পড়ি। ছোটবেলায় স্কুলের বইমেলা থেকে ছোটকা আমাকে ডাইনোসরের ছবিওয়ালা রঙিন একটা বই কিনে দিয়েছিল। নানা কিসিমের ডাইনোসর উপস্থিত ছিল সেখানে। তো সেই বই দেখে ওদের সম্পর্কে আমার ভয়ানক আগ্রহ জন্মেছিল। টেরোড্যাকটিল, টিরানোসরাস রেক্স, আর্কিওপটেরিক্স, কি ছিল না সেখানে। তবে আমার সব থেকে বেশি মনে ধরেছিল ওই লম্বা গলার অতিকায় ব্রন্টোসরাস ডিপ্লোডোসিডা। আমার আঁকার খাতা ভরে উঠত লম্বা গলা, চওড়া পিঠ আর দীর্ঘ লেজওয়ালা ডাইনোসরের ছবিতে। ন্যাশনাল জিওগ্রাফিতে ব্রন্টোসরাস দেখালে আমি আর নড়তে চাইতাম না। সেই সঙ্গে বাবাকে দিবারাত্র হাবিজাবি প্রশ্ন করে পাগল করে তুলতাম। ওরা অত বড় হয় কেন বাবা? বাবা হয়তো তখন সকালের খবরের কাগজে চোখ রেখেছে, অন্য মনস্ক হয়ে বলতো, ওই যাতে উঁচু গাছের পাতা খেতে পারে। ওরা মাংস খায় না কেন বাবা? ওরা মাংসাশী নয়, তাই। মাংসাশী নয় কেন? ভগবান ওদের অমন করে তৈরি করেনি, তাই। আমার মনটা খারাপ হয়ে যেত। অত বড় একটা প্রাণী, অত লম্বা গলা, অথচ মাংসই খেতে পারে না। ব্যাপারটা ভাবলেই অদ্ভুত একটা মায়া লাগতো। আহারে, ছোটবেলা থেকে খুব একটা দুরন্ত আমি কোনোদিনই ছিলাম না, বরং ভয়ঙ্কর রকমের ইন্ট্রোভার্ট ছিলাম। দরকারের বেশি কথা কারোর সঙ্গে বলতাম না, বন্ধু বান্ধবও তেমন ছিল না। খানিক সেই কারণেই বোধহয় আমার 12 বছরের জন্মদিনে খোকন মামা বিদেশ থেকে একটা ব্রন্টোসরাসের অ্যাকশন ফিগার এনে দিয়েছিলেন। মজবুত প্লাস্টিকের একটা পুতুল, গায়ের রং কালচে সবুজ। এত পছন্দ হয়েছিল পুতুলটা যে রাতে ঘুমানোর সময় একেবারে কোলের কাছে নিয়েই শুতাম। ততদিনে একটু বড় হয়ে গেছি বলে সব কথা আর মাকে বলা চলে না। রাতে বিছানায় শুয়ে শুয়ে সেই ব্রন্টোর কানে কানেই প্রশ্ন করতাম, আরে তুই দুনিয়া থেকে হারিয়ে গেলি কি করে বলতো? সে উত্তর দিত না, তেমনি নিরীহ খয়েরি চোখে আমার দিকে চেয়ে থাকত, যেন স্থির চোখের মনি দিয়েই কিছু বলার চেষ্টা করত। আমি নিজেই বকবক করতাম, মা বলে যারা হারিয়ে যায় তারা একদিন কোনো না কোনোভাবে আবার ফিরে আসে, তুইও কি ফিরে আসবি? চোখ দেখে মনে হতো আমার কথাটা শুনে ও খুশি হয়েছে। কিন্তু ততদিনে যদি আমি বেঁচে না থাকি, ততক্ষণে আমি যে জেগে আছি সেটা বুঝতে পারতো মা। ধমক দিয়ে বলতো, এই অনি, এত রাত জেগে জেগে কি বকবক করছিস বলতো? ডাইনোসররা কোথায় গেল মা? একটা উল্কা এসে পড়েছিল পৃথিবীতে, তাতেই নিশ্চিহ্ন হয়ে গেল এক সময়, মানুষ আসার ঢের আগে। আচ্ছা তুই এখন ঘুমাতো। ওরা উল্কার থেকে লুকাতে পারেনি?
মা ততক্ষণে আবার ঘুমে ঢলে পড়ে। আমি ব্রন্টোর কানে কানে জিজ্ঞেস করি, আরে উল্কা পড়লে কোথায় লুকাতে হয় রে? তুই কি করে পড়বি? জানলে তুইও তো নিশ্চিন্ন হতিস না, তাই না? আমি বড় হয়ে ঠিক জেনে নেব, দেখিস। ব্রন্টোর হলুদ নরম চোখ তেমন হাসি হাসি ভঙ্গিতে আমার দিকে চেয়ে থাকত। লম্বা ল্যাজটা পড়ে থাকতো আমার বুকের উপর। মনে হয় আমার কথাটায় বিশ্বাস করেছিল। বছর চারেক সেটা যত্নে আমার কাছেই ছিল। তারপর কোথায় যেন হারিয়ে গেল। তারপর থেকে আর খুঁজে পাইনি আমার আদরের ব্রন্টোকে। তবে সে ঠিক কবে হারিয়েছিল সেটা এখনো স্পষ্ট মনে আছে। ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষায় 3 সাবজেক্টে গাড্ডা খেলাম। পড়াশোনায় তেমন খারাপ কোনোদিনই ছিলাম না, তাও কেন জানি না পরীক্ষায় বসে কিছুই মাথায় এলো না। যথারীতি রেজাল্ট খারাপ হলো। সেই ফেল মার্কা রেজাল্ট নিয়ে বাড়ি ফিরতেই মা আর বাবা মিলে একরকম দুর্মুষ করলো আমাকে। অফিসের কি যেন ঝামেলার কারণে বাবার সেদিন মাথা গরমই ছিল। তার উপরে রেজাল্ট দেখে আর রাগ সামলাতে পারলেন না। কোমরের বেল্ট খুলে আগা 5 তলা কুকুরের মতো পেটালেন আমাকে। অবাক হয়ে দেখলাম মাও তেমন বাধা দিল না। ছোটবেলা থেকে আমি একটু গোঁয়ার গোছের ছিলাম। একবার ঝোঁকের বসে কিছু মাথায় চাপলে আর নিস্তার নেই। সারা রাত ব্রন্টোকে বুকে জড়িয়ে কান্নাকাটি করলাম। সকালের দিকে মাথায় কি খেয়াল চাপলো জানি না, সামান্য ব্যাগ ট্যাগ গুছিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলাম। স্কুল জীবনের খেয়াল। ভেবেছিলাম আর ফিরব না। হাওড়া স্টেশন চিনতাম, যে ট্রেন আসে সেই ট্রেনে চেপে কোথাও উধাও হয়ে যাব। মোটামুটি ফাঁকা দেখে ট্রেনে উঠে একটা বেঞ্চে লম্বা হয়েছিলাম। ঘুমিয়েই পড়েছিলাম মনে হয়। সে ঘুম যখন ভাঙল তখন আমি বাড়ির বিছানায় শুয়ে আছি। চারপাশে মা বাবা আত্মীয় স্বজনের মুখগুলো ঝুঁকে রয়েছে। পরে জেনেছিলাম ওইটুকু একটা ছেলেকে একা একা ট্রেনে ঘুমাতে দেখে প্যাসেঞ্জারদের সন্দেহ হয়। তারা পুলিশে খবর দিতে পুলিশই বাড়িতে পৌঁছে দেয়। চোখ খুলতে ধরফর করে উঠে বসে আগে ঘর হাতড়েছিলাম। চেঁচিয়ে জিজ্ঞেস করেছিলাম, ব্রন্টো, আমার ব্রন্টো কই? কেউ উত্তর দেয়নি। কেউ নাকি দেখেনি ওকে। হট্টগোলের মধ্যে কোথায় গিয়ে পড়েছে কেউ জানে না। বুঝলাম আমার অজান্তেই আমার জীবনে একটা উল্কা এসে পড়েছে। তাতেই আবার নিশ্চিহ্ন হয়ে গেছে ব্রন্টো। সেদিনের পর থেকে ওকে আর খুঁজে পাইনি। মা বলেছিল ঘর ছাড়ার সময় ওকে ব্যাগে ঢুকিয়েই বেরিয়েছিলাম। তারপর হাওড়া স্টেশনের কোথাও হারিয়ে ফেলেছি। কিন্তু আমার স্পষ্ট মনে আছে বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে ঘুমিয়ে পড়া অবধি আমি একবারও ব্যাগের চেন খুলিনি। তাহলে গেল কোথায়? ঘুমিয়ে পড়েছিলাম যখন, তখন চুরি করে নিতে পারে কেউ, কিন্তু খামোখা একটা বাচ্চা ছেলের ব্যাগ থেকে মাঝারি সাইজের সামান্য ডাইনোসরের পুতুল কেউ কেন চুরি করতে যাবে? মাঝে মাঝে মনে হয় ওকে আদৌ ব্যাগে ঢোকাইনি আমি, বাড়িতেই কোনো কোনায় লুকিয়ে আছে। কখনো আবার ভাবি হাওড়া স্টেশনেই কোথাও ব্যাগ থেকে পড়ে গেছে। আচ্ছা, খুঁজলে পুরনো জঞ্জালের মধ্যে এখনো কি পাওয়া যেতে পারে? জানি না, কিন্তু সেই খুঁজতে গিয়েই সপ্তপর্ণীর সঙ্গে দুম করে দেখাটা হয়ে যায় আমার। তোর লক্ষ্য থাকার লজ্জা করে না? 82 শিক্ষার ধাক্কাটা খেয়ে প্রায় উল্টে পড়ছিলাম। সামনে থেকে ভৎসনাটা ভেসে এল। আমি কোনো রকমে আছড়ে পড়ার হাত থেকে বাঁচতে বাঁচতে বললাম, আপনি আমাকে ইতর বললেন? ব্যস্ত স্টেশনে লোকজন সাধারণত এসব উটকো ঝুট ঝামেলায় কান দেয় না। দু একজন আমাদের দিকে তাকিয়ে
মুখ ফিরিয়ে আবার ট্রেন ধরতে ছুটল। নয়তো কি? মেয়েটা গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে খেঁকিয়ে উঠল। ভরাট মেয়ে দেখলেই ধাক্কা মারতে ইচ্ছে করে, তাই না? মেয়েটা এমন কিছু ভরাট নয়, বেশ রোগাটে চেহারা, বয়স 20-র আশেপাশে, তবে মুখটা মিষ্টি। গায়ে একটা রংচটা নীল চুড়িদার, মুখময় ক্লান্তির ছাপ। অপমানটা তীরের মতো গায়ে এসে লাগলো। দেখুন, ফালতু ঝামেলা করবেন না। আপনাকে যদি দেখতাম তাহলে ধাক্কাটা লাগতো না। আমি আসলে একটা জিনিস খুঁজতে কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। এতক্ষণে মুখটা ভালো করে দেখতে গিয়ে সেটা চেনা লেগেছে আমার। তার দিকে চেয়ে বললাম, এই এই তুই সপ্ত না? সিটি কলেজ ফিজিক্স অনার্স। মেয়েটার মুখেও তখন আলো খেলতে শুরু করেছে। অনির্বাণ? আরে তোকে তো চিনতেই পারিনি। কলেজ জীবনে সপ্তপর্ণীর সঙ্গে যে আমার খুব একটা বন্ধুত্ব ছিল তা নয়, তবে মুখ চিনতাম ভালোই। হাওড়া থেকে ট্রেনে উঠে দুজনেই বালি নামতাম। ফেরার পথে এক ট্রেনে উঠলে মাঝে মাঝে কথা হতো। ভাবে ভাবে বুঝতে পারতাম আমাকে ভয়ঙ্কর রকম পছন্দ করত সে, তবে সেটা মুখ ফুটে বলতে পারেনি কোনোদিন। এই তুই বাড়ি যাচ্ছিস তো? চল তাহলে। কলেজ জীবনের মতো দুজন একই ট্রেনে উঠে বসলাম। ফোন নাম্বার নেওয়া হয়ে গেলে সে ভালো করে একবার আমার মুখের দিকে চেয়ে বলল, আচ্ছা, স্টেশনে তুই কি খুঁজছিলি বলতো? মানে হারিয়ে ফেলেছিস নাকি কিছু? তা ফেলেছি, তবে আজকে নয়। তাহলে কবে? এই ধর 14 বছর আগে। পাগল হয়েছিস নাকি? 14 বছর আগে হারানো জিনিস তুই আজকে খুঁজতে এসছিস? পাবো না জানি, আসলে মাঝে মাঝে খুব মন কেমন করে ওর জন্য। তখন খোঁজাখুঁজি করলে মনটা খানিক ঠিক হয়। মনে হয় এখনো আশা আছে ওকে খুঁজে পাওয়া। ও বলতে মানে জিনিসটা ঠিক কি বলতো? কিছুই না, একটা প্লাস্টিকের ব্রন্টোসরাসের অ্যাকশন ফিগার। এই ধর 10 ইঞ্চি লম্বা, ছোটবেলার আদরের জিনিস তো, তাই মনে হয়। ব্রন্টোসরাস মানে সেই লম্বা গলা ভেজিটেরিয়ান ডাইনোসরটা? সেটা কি হাওড়া স্টেশনে খুঁজছিস তুই? তুই শালা চিরকাল বাচ্চাই রয়ে গেলি একটু পুতুলের জন্য। ওই বাচ্চা বলবি না। তুই জানিস আমি 1.5 বছর তাইকোন্ডু শিখেছি। আসলে ওই ডাইনোসরটা মানে কি? ট্রেনটা গতি নিয়েছে, জানি না কেন মনে হলো মাঝের বছর 7 সময়টাকে পেছনে ফেলেই যেন এগিয়ে চলেছে সেটা। সে সময় আমার পাশে থাকতো যে মেয়েটা, আমার মাথা মুন্ডুহীন গল্প শোনার জন্য মুখিয়ে থাকত, আজও সেই বসে আছে আমার দিকে চেয়ে, ঠিক একই রকম তৃষ্ণার্ত চোখে। না চাইতেও মুখ দিয়ে বেরিয়ে গেল কথাটা। আমার কেন জানি না মনে হতো ডাইনোসরটা জীবন্ত। জীবন্ত? কি বলছিস কি? মানে চলে ফিরে বেড়াতো? তা ঠিক নয়, এমনকি চোখের মনিটা অবধি নড়তে দেখিনি কখনো। কেবল গায়ে হাত দিলে মনে হতো ওর ভিতরে রক্ত মাংস আছে, অনুভূতি আছে, ও সব শুনতে পায়, দেখতে পায়। বলিস কি রে? তুই অবিশ্বাস করছিস না? ও ঘাড় নাড়ে, ভুরু দুটো কুঁচকে আছে, মুখ দেখে মনে হয় সত্যি আমার কথাগুলো মন দিয়ে শুনছে। মনের ভিতর ভরসাটা জমাট বাঁধে। এতদিন কাউকে বলিনি কথাগুলো। এক সময় মনে হয় ট্রেনের ভিতর যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন ও নিজেই ব্যাগের ভেতর থেকে বেরিয়ে কোথাও চলে গেছে। কিন্তু অত বড় একটা পুতুল ব্যাগ থেকে বেরিয়ে চলে গেল আর কারো চোখেই পড়লো না, এইটাই বা কি করে হয়? আর সব থেকে বড় কথা, ব্যাটা গেলই বা কোথায়? আমার মুখটা বুকের উপর ঝুঁকে পড়েছিল, সেটা খেয়াল করেই
আমার পিঠে একটা হাত রাখে শব্দ। শোন, যদি পুতুলটা সত্যিই জ্যান্ত হয়ে থাকে তাহলেও চলে গেছে বলে দুঃখ করিস না, কারণ ও তাহলে নিজের ইচ্ছে গেছে। আর কেউ নিজের ইচ্ছে কোথাও চলে গেলে মন খারাপ করতে নেই। কিন্তু আমার যে মাঝে মাঝে কথা বলতে ইচ্ছে করে ওর সঙ্গে। ছোটবেলায় কথা বলার মতো কেউ ছিল না তো, ছোটখাটো যা কিছু ঘটতো জীবনে সব ওকেই বলতাম। এখনো কাউকে না পেলে। আচ্ছা শোন, তুই তো রোজ হাওড়া দিয়ে ফিরিস তাই না? হ্যাঁ। আমিও। তাহলে রোজ ফেরার সময় দেখা করিস, দুজনে মিলে খানিকক্ষণ ওকে খুঁজে তারপর বাড়ি ফিরবো, কেমন? প্রস্তাবটা এমন কিম্ভূত যে প্রথমে সেটা ভালো করে বুঝতেই পারিনি আমি। আমার একটা বোকা শোকা খেয়াল সেটার সঙ্গে ও নিজের জীবনের এতটা সময় জুড়ে ফেলতে চাইবে, এটা মোটেই স্বাভাবিক নয়। অপলকে চেয়েছিলাম ওর দিকে, সেটা লক্ষ্য করেই আলতো করে আমার ব্যাগের উপর পড়ে থাকা হাতের উপর নিজের হাতটা রাখে। চিন্তা নেই অনি, আমি তোর ব্রন্টকে ঠিক খুঁজে দেব। তারপর থেকে দেখা প্রায় রোজই হতো। হাওড়া স্টেশনে ব্যস্ত সমস্ত হয়ে বয়ে চলা ভিড়ের মাঝে আমরা ঘামতে ঘামতে গোটা স্টেশন জুড়ে ইতিউতি ঘুরে বেড়াতাম। শেষে ক্লান্ত শরীরে কোনো একটা দূরপাল্লার ট্রেন ছেড়ে যাওয়া প্ল্যাটফর্মে হতোদ্দাম হয়ে বসে পড়ে ওর মুখের দিকে চেয়ে বলতাম, আমরা কি বোকা না রে, এমন একটা কিছু খুঁজে চলেছি যেটা নিজেরাও জানি খুঁজে পাওয়া যাবে না। সপ্ত ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঠোঁটে আঙুল রেখে কি যেন ভেবে নিয়ে বলতো, আমরা ঠিক খুঁজছি না। তাহলে? যারা আমাদের ভালোবাসে তারা না ঠিক হারিয়ে যায় না, ফলে খোঁজাও যায় না। আমরা কেবল দেখার চেষ্টা করছি। দুটোর মধ্যে আলাদা কি নেই? আচ্ছা, তুই আমাকে এখন খুঁজছিস না দেখছিস? দেখছি। কিন্তু যদি তোর এখন মন খারাপ থাকতো, অফিসে ঝামেলা হয়ে থাকতো, প্রেমে ল্যাং খেয়ে থাকতিস, বা বাড়ির লোকের শরীর খারাপ হয়ে থাকতো, তাহলে আমার সামনে ঠিক এইভাবেই বসে তুই আমাকে খুঁজতিস, দেখতিস না। ব্যাপারটা আমি বুঝেছি কিনা নিজেই বুঝতে পারলাম না। ফিরতি প্রশ্ন করার জন্যই করে ফেললাম। আর তুই কখন খুঁজিস আমাকে? আমি তোকে সারা জীবন ধরে খুঁজছি। আমি এক সপ্তাহ পর সপ্তপর্ণীর সঙ্গে আলাদা করে দেখা করেছিলাম, হাওড়া স্টেশনে নয়। আসতে মিনিট খানেক দেরি হয়েছিল ওর। যখন এলো দেখলাম হাতে একটা বড় সড়ো কার্ডবোর্ডের প্যাকেট। আমার দিকে সেটা বাড়িয়ে দিয়ে বলল, রে খুলে দেখ কেমন লাগে। দ্রুত হাতে সেটা খুলতেই মনটা খুশি হয়ে গেল আমার। একটা 1.5 ফুট লম্বা প্লাস্টিকের ব্রন্টোসরাস মিটি মিটি চোখে চেয়ে আছে আমার দিকে। আমি হাত রাখলাম তার মাথায়। কি এবার খুশি হয়েছিস তো? এতগুলো টাকা খরচ করে হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে দিতে তো পারলাম না, তাও এখন থেকে মন খারাপ হলে না হয় একেই বলো সমস্তটা। আর যদি তাতেও না হয় তাহলে 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 আমি তো রইলাম। ছোটবেলায় এমন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই আমাকে নিয়ে বাবা মায়ের মধ্যে একরকম টেনশন ঢুকে গেছিল। পাড়ার লোকের কথায় কি এক ডাক্তারের কাছে নিয়ে গেছিল আমাকে। তিনি আমার সঙ্গে কটা ছেঁদো কথা ফথা বলে শেষে মাকে ডেকে বলেছিলেন, দেখুন, আপনার ছেলের ওই সিদ্ধান্তটা সাময়িক। অল্প বয়সে ঝোঁকের মাথায় এমন লোকে করেই থাকে, তবে সমস্যাটা অন্য জায়গায়। কোথায়? মায়ের আগে বাবা আগ বাড়িয়ে জিজ্ঞেস করেছিলেন। এমনিতেও মারাত্মক ইন্ট্রোভার্ট, মাত্রাতিরিক্ত শান্ত, খুব একটা রিয়্যাক্ট করা ওর ধাতে নেই।
তাই সাপ্রেসড ইমোশনগুলো ভেতরে জমতে থাকে, আর সেজন্যই মাঝে মাঝে এই ধরনের আউটবার্স্ট হতে পারে। এই যেমন ধরুন বাড়ি থেকে পালিয়ে যাওয়া। এখন সাস্টেন করাটা অসুবিধার কিছু না, কিন্তু বড় বয়সে জীবনে আরও জটিলতা এলে তখন। তাহলে আমরা কি করব? তেমন কিছু না, পারলে ওর এই সব কিছু সাপ্রেস করে দেওয়ার প্রবণতাটা আস্তে আস্তে কমিয়ে দেওয়ার চেষ্টা করুন। জোর করে কিছু করার দরকার নেই, ও কি বলতে চায় সেটা শোনার চেষ্টা করুন। মা বাবা ভেবেছিল ডাক্তার কিছু ওষুধপত্র দেবে যাতে আমার মন খারাপ চেপে দেওয়ার রোগ একবেলা জ্বরের মতো ঘাম দিয়ে সেরে যাবে। আমি কথাই কিছু বলতে চাই না, ওরা আর শুনবে কি? ফলে আমি যে কবে বার্স্ট করব, আমার ভিতরে জমে থাকা রাগ, ঘৃণা, ক্ষোভ জমে কবে আমি কারো বড়সড় একটা ক্ষতি করে ফেলবো, সে চিন্তায় একেবারে বুড়ো বয়স অবধি মায়ের ঘুম আসতো না। মাঝে মাঝে মনে হতো আমার খুব কাছের মানুষদের কাছে আমি একটা টাইম বোম কিংবা ঘুমন্ত আগ্নেয়গিরির মতো। তবে একবার একটা আউটবার্স্ট হয়েছিল আমার মনে আছে। সেদিনটা আমার জীবনের সব থেকে অন্ধকার একটা দিন, আমার বাবার মারা যাওয়ার দিন। লিভারে সামান্য কিছু সমস্যা হয়েছিল বাবার। হসপিটালে আমি নিজেই নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলেছিল একটা মাইনর অপারেশনের ব্যাপার, সেটা হয়ে গেলে 2-1 দিন অবজার্ভ করেই ছেড়ে দেবে। কিন্তু বাবা কিছুতেই করাতে চাইছিল না অপারেশনটা। আমি জোরজার করতে বলেছিলেন, তুই তো জানিস অনি, আমার এসব ছুরি কাছি ভালো লাগে না। ও যা আছে তুই থাকতে দে, বয়স হয়েছে, কদিন পর এমনি। আমি শুনিনি। একরকম ঘাড়ে ধরেই ভর্তি করে দিয়েছিলাম হসপিটালে। স্ট্রেচারে শুয়ে জল ভরা চোখে বাবা মাকে বলেছিল, আরে দেখেছো অনির কাণ্ডটা, জোর করে টেনে নিয়ে এলো, এখন 2 দিন এই যন্ত্রণা। বাবার যন্ত্রণা 2 দিন টেকেনি। মঙ্গলবার অপারেশন হওয়ার পর থেকেই বাবার শরীর আরো খারাপের দিকে যেতে থাকে। বৃহস্পতিবার বিকেলে মায়ের নাম্বারে কল আসে, বাবা নেই। আমার বাবা একসময় রাজনীতি করতেন, লোকজন ভালোবাসত। প্রথমে হসপিটাল অথরিটি হাবিজাবি বোঝাতে চেষ্টা করেছিল, পরে লোকের চাপের মুখে আমরা জানতে পারি অপারেশনের সময় সার্জনের গাফিলতিতে লিভারের শিরা কেটে গিয়েই বাবা মারা গেছে। পাড়ার এক দঙ্গল লোক মিলে হসপিটালে গিয়ে ভাঙচুর করেছিল সেদিন। বিশেষ কাউকে না পেয়ে একদল জুনিয়র ডাক্তারকে হেনস্থাও করেছিল। তারপর মিডিয়া এসে পড়ায় ঝামেলাটা ধুম করে নিভে যায়। আমি তারপরেও মাসখানেক মতো সার্জেনটাকে খুঁজে বেরিয়েছিলাম, কিন্তু ততদিনে সে গা ঢাকা দিয়েছে। বাবা চলে যাওয়ার পরপরই একটা ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানিতে ছোট চাকরি পাই আমি। এখানে ঝামেলা অনেক, বসের গালমন্দ খেতে হয় মাঝে মাঝে, কিন্তু কাঁচা টাকা তখন মাসের শেষে খানিকটা না হলেই নয়। চাকরির বছর খানেক ঘোরার মধ্যে সপ্তপূর্ণির সঙ্গে বিয়েটা হুট করেই হয়ে যায় আমার। রোজ ওই ঘণ্টাখানেকের পথে গল্প করতে করতে কখন আমাদের জীবন এক হয়ে গিয়েছিল আমরাই বুঝতে পারিনি। সকালবেলা মাকে ওষুধ খাইয়ে নিজে নাকে মুখে 2টি গুঁজে অফিসের বাসের জন্য দৌড়াতে দৌড়াতে সপ্তপূর্ণীর নরম মিষ্টি মুখটাই ভেসে থাকতো মনে। বিয়ের আগে আমরা যে জায়গায় সব থেকে বেশি ঘুরতে যেতাম তা হলো জাদুঘর। আমাদের দুজনেরই পুরনো জিনিসের প্রতি কেন জানি না একটা অদ্ভুত আগ্রহ ছিল। একতলার সেই ম্যামথের কঙ্কালের পাশে আমরা চুপ করে বসে থেকেছি কতবার, কিংবা দোতলার সেই ক্ষয়ে আসা মমির উপর ঝুঁকে তাকিয়ে থেকেছি অনেকক্ষণ। তেমনভাবে বসে থাকতে থাকতেই সপ্তপূর্ণী একদিন জিজ্ঞেস করেছিল, আচ্ছা অনি, এই মমিটা কি ভাবছে বলতো? বছরের পর বছর বিদেশে থাকা লোক যা ভাবে, বাড়ির কথা, যখন বেঁচে ছিল তখনকার কথা। এত 1000 বছর মরে আছে লোকটা, বেঁচে থাকার কথা আদৌ মনে পড়ে কিনা কে জানে। ভুলে আমরা কিছু যাই না সপ্ত,
কেবল নতুন স্মৃতি এসে চাপা দিয়ে দেয়। যার জীবনে নতুন কিছু ঘটেনি সে কিছুই ভোলে না। আমার কেন জানি না মনে হয় তুই একদিন আমাকে ভুলে যাবি। সে কি, কেন ভুলবি না? ও মা, আরে তুই তো বলেছিলি সারা জীবন আমরা একসঙ্গে থাকবো, তাহলে ভুলে যাব কেন? সারা জীবন একসঙ্গে থাকবো, সেই জন্যই হয়তো ভুলে যাবি। তুই বলতে কি চাইছিস রে? আহা, রাগ করছিস কেন? দেখ, সব মানুষের বুকের ভিতরই না একটা বাড়ি ঘর থাকে, সেখানে সে পছন্দের মানুষকে থাকতে দেয়। তোরও আছে, কিন্তু বাড়ি নয়, মিউজিয়াম। এই প্রাণীগুলোর ভাগ্য ভালো, নিশ্চিহ্ন হয়ে গেছে। বেঁচে থাকলে এখানে ঢুকতেই দিত না। কখনো খোলা মাঠের বেঞ্চে বসে বহু দূরে তাকিয়ে থাকতাম সারা সন্ধে ধরে, হাবিজাবি গল্প করতাম রাত অবধি। জানি না কেন ওর মধ্যে একটা বন্ধু খুঁজে পেয়েছিলাম আমি, একটা কথা বলার মতো লোক, একটা ভালোবাসার মতো মেয়ে। ও আমাকে ব্রন্টোসরাস খুঁজে দেয়নি বটে, তবে ওর অভাব কমিয়ে দিয়েছিল অনেকটা। বিয়ের রাতে ঘরের দরজা আটকে ওর কোলে মাথা দিয়েই শুয়ে পড়েছিলাম আমি। শরীর ক্লান্তিতে ঝিমিয়ে আসছিল। ও আমার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, তুই আমায় হুট করে বিয়েটা কেন করে ফেললি বলতো? কেন? আর একটু সময় নিয়ে করা উচিত ছিল বলছিস? না মানে, আমি মানুষ হিসেবে কেমন সেটা বোঝার সময়টুকু তো নিজেকে দিতে পারতিস না? তাহলে আমি যে মানুষ হিসেবে ভালো না সেটা বোঝার সময়টুকুও তোকে দেওয়া হয়ে যেত, তাই না? তাহলে আর আমাকে বিয়ে করতিস না। কথাটা রসিকতা হিসেবে নেয় সপ্তপর্ণী, হাসতে হাসতে বলে, তুই মানুষ হিসেবে ভালো না এটা কে বলেছে তোকে? আমি ওর দিক থেকে চোখ ফিরিয়ে নি। কপালের দুপাশে রগ দুটোকে ঘষে চলেছে সপ্তপর্ণী, যেন দুধে ম্যাজিশিয়ানের মতো উস্কে দিচ্ছে আমার স্মৃতিগুলো। একটা ঘটনা মনে পড়ছে, জানিস? কি ঘটনা? একদিকে পাশ ফিরে শুয়ে বিড়বিড় করে বলতে শুরু করি আমি, ছোটবেলায় আমার 3টে পোষা বেড়াল ছিল, খুব ভালোবাসতাম তাদেরকে। একবার একটা বিড়াল প্রেগনেন্ট হলো। সপ্তাহখানেক পর ছোট্ট খুদে খুদে 2টো বাচ্চা হয়েছে। আমি তখন জানলায় বসে পড়াশোনা করতাম আর তাদের মিউ মিউ ডাক শুনতাম। মাঝে মাঝে মায়ের সেলাই বাক্স থেকে ড্রপার চুরি করে দুধ খেতে দিতাম তাদের। দুধ খাওয়া হয়ে গেলে খুদে বাচ্চাগুলো টলমল পায়ে এগিয়ে এসে আমার আঙুল চেটে দিত, যেন কত কিছু বলতে চাইতো আমাকে। আমি একদিন জানলায় বসে আছি, বাচ্চাগুলো খেলা করছে জানলার সামনে। হঠাৎ ওদের ডাকটা আর্তনাদে পরিণত হলো। আমি যেই দেখলাম আমাদের পাড়ার কুকুরটা কোত্থেকে যেন লাফিয়ে এসে একটা বিড়াল ছানাকে মুখে তুলে নিয়েছে। দাঁত ফুটে রক্ত বেরিয়ে এসেছে ওর পেট থেকে। আমি ছুটে গিয়ে কুকুরটাকে তাড়িয়ে দিলাম বটে, কিন্তু ততক্ষণে বিড়ালটার ছোট শরীর রক্তে মাখামাখি হয়ে গেছে। ওইটুকু প্রাণ কতটুকুই বা আঘাত নিতে পারে। তড়পে তড়পে মরে গেল আমার সামনে। ওর ভাইটা ওর উপরে এসে কয়েকবার শুঁকে দেখল, তারপর জিভ দিয়ে চেটে বারবার ঠেলা দিয়ে জাগানোর চেষ্টা করলো ওকে। মাও ছুটে এসেছিল চিৎকার শুনে, ছলছল চোখে ভাইটাকে সরিয়ে নিয়ে গেল। আমি কিন্তু ওখানেই দাঁড়িয়েছিলাম। আসলে একটা সিদ্ধান্ত নিচ্ছিলাম। কি? আমি ঠিক করেছিলাম কুকুরটাকে খুন করব। হ্যাঁ, খুন করবি তুই? হ্যাঁ, দুপুরবেলা মা ওকে রোজ খেতে দিত,
কোথাও থেকে একটু বিষ এনে মিশিয়ে দেবো সেই খাবারে। সেই মতো বিষ এনে। থাক, বাকি কথা আমি শুনতে চাই না। তোর এত দয়া হচ্ছে কেন? কুকুরটা দোষ করেনি, ওর শাস্তি হবে না? আরে ও অবলা প্রাণী, ও কেউ তো বোঝে নাকি? তাছাড়া ওটা তো জীবজগতের নিয়ম। একটা মানুষের সঙ্গে প্রেম করে বিয়ে করে তার সঙ্গেই সারা জীবন থাকাও তো জীবজগতের নিয়ম নয়। তাহলে মানে তুই বলতে চাইছিস যে আমি যদি কোনোদিন তোকে চিট করি তুই আমাকে বিষ দিয়ে মেরে ফেলবি? বলা যায় না, হতেও পারে। চান্স নিয়ে দেখবি নাকি? দুহাতে আমার মাথাটা নিজের বুকেও টেনে নেয়। ওর গন্ধ লেগে থাকে আমার শরীরে। মনে হয় এই গন্ধ ভীষণ চেনা আমার। জন্ম জন্মান্তর কেবল এই গন্ধের পিছু ধাওয়া করে চলেছি দুফোঁটা শান্তির আশায়। সেটা কপালে গায়ে মাখতে মাখতে বলি, তুই হারিয়ে যাবি না তো সপ্ত? কোনো দিন না। উল্কা এসে পড়লেও না? উল্কা? উল্কা। আমি কিন্তু এখনো জানি না উল্কা এসে পড়লে কোথায় লুকাতে হয়। দুজনে মিলে ঠিক কোথাও না কোথাও লুকিয়ে পড়বো, দেখিস। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরি সপ্তপর্ণীকে, যেমন করে ছোটবেলার দুঃখের রাতে ব্রন্টকে জড়িয়ে ধরতাম। ব্রন্ট একদিন কোথায় যেন হারিয়ে গেছিল, কিন্তু সপ্তকে হারাতে দিলে চলবে না। আমার আর কেউ নেই আঁকড়ে ধরার মতো। তুই হারিয়ে যাবি না তো সপ্ত? উত্তর আসে না। বিয়ের পর বছর দুয়েক মোটামুটি শান্তিতেই কেটেছে আমার। এর মধ্যে আমার চাকরি বদলে গেছে। নতুন চাকরিতে মোটা মাইনে। আমার এক পুরনো কলিগই দেখে দিয়েছিল। কোম্পানির মালিক সম্পর্কে তার নিজের জামাইবাবু হয়। বিরাট কোনো ক্যাচাল না হলে আমার চাকরি যাওয়ার ভয় তেমন ছিল না। ফলে চাকরি পাওয়ার বছর খানেকের মধ্যে গড়িয়াহাটে নতুন ফ্ল্যাট কিনে ফেলেছি। সপ্ত বলেছে নিজের বাড়িতে থাকলে যদি বা গাড়ি না কিনে থাকা যায়, ফ্ল্যাটে থাকলে সেসব চলে না। ঝাঁ চকচকে লিফটে 8 তলা থেকে নেমে 17 বি বাসের জন্য দাঁড়িয়ে থাকাটা হা ঘরে দেখায়। ফলে ফিন্যান্স টিন্যান্স করে একটা হন্ডা সিটি। মাকে এনে এখানে রেখেছিলাম মাসখানেক। হুট করেই একদিন অফিসে থাকতে সপ্ত ফোন করে জানালো মায়ের বুকের বাঁ দিকটা নাকি চিনচিন করছে। আমি বিপদ আঁচ করে দ্রুত বেরিয়ে পড়লাম, কিন্তু বাড়ি আসার আগেই সব শেষ। মা চলে যেতে বাড়িটা ফাঁকা হয়ে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো আমার। আমি ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ। সপ্তপর্ণী আজকাল একটু নিজেকে নিয়ে থাকতেই ভালোবাসে। আমিও বিশেষ বাধা দিই না। আমার নতুন চাকরিতে মাইনে বেশি বলে বউকে দেওয়ার মতো সময়ও কম। মাঝে ও নিজেও কি একটা চাকরিতে ঢুকেছিল। মা চলে যাওয়ার পর সেটা ছেড়ে দিয়েছে। মাঝে মধ্যে এরকম খেয়াল চাপে ওর। আমি কিছু বলি না। সপ্তকে এখনো আগের মতোই ভালোবাসি আমি। তাতে এমন মহান কিছু নেই অবশ্য। এক সপ্তাহ আগে একদিন সকালে অফিসে এসে থেকেই মাথাটা গরম হয়েছিল। এক নতুন মহিলা এমপ্লয়ি সপ্তাহখানেক হলো আমার পাশের কিউবিকেলেই বসছে। মেয়েটাকে আমার বিশেষ পছন্দ নয়। থেকে থেকে চারিদিকে এমন কুটিল তাচ্ছিল্যের দৃষ্টি হানে যেন সোজা স্বর্গের নন্দনকানন থেকে টিকিট কেটে অফিসে ল্যান্ড করেছে। আমার জুনিয়র সায়ন পাশের সিস্টেমেই বসেছিল। মনে মনে গজগজ করছিলাম। সেটা শুনতে পেয়েই কিনা জানি না আমাকে খোঁচা দিয়ে বলল, গুরু আজ খোঁচে আছো দেখছি। আর বলিস কেন, শালা 7 সকালে মেজাজ খারাপ করে দিল। কেন, কি করেছে? কি করেছে? শালা গাড়ি পার্ক করতে জানে না। এমন করে পার্ক করেছে যে আগে পিছে 3টে গাড়ির জায়গা খেয়ে নিয়েছে। হর্ন দিয়ে বলতে গেলাম, 2টো কথা শুনিয়ে দিল। আমার মাথা গরম ছিল, শালা আমিও শুনিয়ে দিয়েছি। কেস করেছে?
চাকরি গেল তোমার। সে কি, কেন রে? মোবাইলে কয়েকটা ছবি পাঠাচ্ছি, চেক করো, মজা পাবে। হোয়াটসঅ্যাপ চেক করে দেখলাম অন্তত গোটা 15 ছবি পাঠিয়েছে সায়ন। বেশিরভাগই অশ্লীল, ফলে জায়গায় জায়গায় ব্লার করা। তবে ছবির চরিত্র দুজনকে চেনা যায়। আমি অবশ্য খুব একটা অবাক হলাম না। এ ম্যানেজার বাবুর গার্লফ্রেন্ড নাকি? কোথায় পেলি এসব? তুমি গুরু ছবিগুলো না রেখে দাও, বুঝলে? ম্যানেজারের বউকে তো পার্সোনালি তুমি চেনো। একটু একটু ঠারে ঠোরে ব্ল্যাকমেল করে যদি অ্যাপ্রোজালটা। আমারও সব লাগবে না। তাহলে বলা তো যায় না, চাকরিটা কোনোদিন খেয়ে নিতে চাইলে। চাকরিটা যে 1 সপ্তাহের মধ্যেই যেতে চলেছে সেটা তখনও জানতাম না আমি। এর মাঝখানে সে মহিলার সঙ্গে আমার আরও 2বার ঝামেলা হয়েছে। আজ অফিসে যেতেই ডেকে পাঠালেন ম্যানেজার। তারপর 2-4টে ছেঁদো যুক্তি দেখিয়ে পিঙ্ক স্লিপ ধরিয়ে দিলেন। আমি বিশেষ প্রতিবাদ করলাম না। বাড়ি ফিরতে একটু রাতই হয়ে গেছিল। কাঁধ থেকে ব্যাগটা খুলে নামিয়ে রাখলাম বিছানার উপর। রুমাল দিয়ে কপালের ঘামটা মুছে বিছানার উপরেই শুয়ে পড়লাম চিত হয়ে। চেয়ারের উপরে বসে একটা বই পড়ছিল শক্ত। আমাকে বিছানা নিতে দেখে বলল, এই ব্যাপার কি তোমার? শরীর খারাপ? উত্তর দিলাম না। মাথার উপরে ফুল স্পিডে সাদা পাখা ঘুরছে। ঘরের আলোটা এত অসহ্য লাগছে কেন আমার? মাথাটা ছিঁড়ে যাচ্ছে ভিড় হয়ে আসা দুশ্চিন্তায়। মেঝের উপর থেকে অন্য একটা আওয়াজ ভেসে এলো, সম্ভবত নূপুরের ঝুনঝুন। শব্দ নূপুর পড়েছে হঠাৎ এতদিন পরে। কিছু আছে নাকি আজ? কে জানে, ও তো মনে থাকে না। তোমার মনটা আজ একদম ভালো নেই, তাই না? বিছানায় আমার ঠিক পাশটায় এসে ও বসে পড়ে। আমার বুকের উপর একটা হাত রাখে। দেখো, আমি একটু পরে কথা বলছি, এখন। বেশ, বলতে হবে না। তোমার পাশে একটু শুতে পারি? মানে, তাতে তো কিছু মনে করবে না। আমার উত্তরের জন্য অপেক্ষা করে না শব্দ। বুঝতে পারি ধীর হাতে ঘরের আলোটা নিভিয়ে দেয়। জানলা দিয়ে 1 ঝলক চাঁদের আলো এসে পড়ে ঘরের মেঝেতে। বারান্দায় মায়ের হাইব্যাক চেয়ারটা দেখা যাচ্ছে। মৃদু হাওয়ায় দোল খাচ্ছে সেটা। কয়েক সেকেন্ড আগের মতোই কেটে যায়। শব্দর নিঃশ্বাসের শব্দ ভারী হয়ে আসে। একবার ওর হাত ঘষা লেগে যায় আমার হাতে। বুঝতে পারি আমাকে কিছু বলার আছে ওর, যেমন আমার বলার ছিল ওকে, কিন্তু বলতে পারিনি। আজ বলবো না, কি হবে? অনেকদিন আমাদের খোঁজা হয়নি না গো। কি? তোমার সেই ব্রন্টোসরাসের পুতুলটা। আসলে বিয়ের পর মনে হয় আমি বদলে গেলাম। ভেবেছিলাম 2টো জীবন এক হয়ে যাবে, উল্টে একটু একটু করে দূরে সরে গেলাম। আমার খিদে পাচ্ছে। ফেরার পথে ইলেকট্রিক বিলটা জমা করতে গিয়ে আমার গরম লাগছে কেন জানি না। পাখা, এসি দুই তো চলছে। সব তো সরে আসে আমার দিকে। ওর নিঃশ্বাস এসে পড়ে আমার বুকে। কিছু বলতে যাচ্ছিলাম, আমার ঠোঁটের উপরে হাত রাখে সপ্তপূর্ণী। তারপর বলে, আচ্ছা
শোনো না, একদিনের জন্য হাজব্যান্ড না হয়ে প্রেমিক হতে পারবে, ঠিক আগের মতো? তাহলে আমার একটা খবর দেওয়ার আছে তোমাকে। কি খবর? বলবো, আগে বলো, প্রেমিক হয়েছ? হয়েছি। তাহলে খারাপ খবর। উত্তরটা বুঝতে একটু সময় লাগে আমার। বিছানার উপর উঠে বসি, সব তো ভরাট চোখে চেয়ে আছে আমার দিকে। কিছুক্ষণ সেভাবেই পরস্পরের দিকে চেয়ে থাকি দুজন। বাইরে আরো জোরে হাওয়া দিতে শুরু করেছে। বাড়িতে অতিথি আসা গেরস্থের মতো চাঁদটাকে আকাশ থেকে খুলে মুছে টুছে আবার সেঁটে দিয়েছে কেউ, আরো উজ্জ্বল আলো দিচ্ছে সেটা। হাইব্যাক চেয়ারটা বুঝি আড়ি পাতার চেষ্টা করছে ঘরের ভিতর। সব তো আমার হাতটা তুলে নিয়ে ওর পেটের উপর রাখে। মৃদু স্পন্দন জেগেছে সেখানে। শুকনো চামড়ার উপর হাত রেখে আগে যতটা প্রাণের স্পর্শ পেতাম, এখন তার চেয়ে অনেকটা বেশি পাচ্ছি। নিজের মতো করে করে নিও, ঠিক সেই পুতুলটার মতো। বলেছিলাম না, একদিন ঠিক খুঁজে দেব। আমি উঠে দাঁড়াই বিছানা থেকে, বারান্দার দিকে পা বাড়াই। দরজার পর্দা ছুঁয়ে বাইরের মিহি হাওয়া এসে লাগে আমার মুখে, কানের পাশে ঠান্ডা লাগে। সব তো আমার পেছনে এসে দাঁড়ায়, পিঠের উপরে হাত রাখে। তুই খুশি হসনি অনি? আমি একটা সিগারেট ধরাই। বাইরের খোলা হাওয়ায় তার ধোঁয়া দলা পাকিয়ে উড়ে যায়। ব্যস্ত শহর একটু একটু করে ঝিমিয়ে আসছে। সেদিকে চেয়ে থেকে বলি, জানি তোকে বিয়ের আগে জানানো উচিত ছিল, কিন্তু জানানো হয়নি। কি জানাসনি? অল্প বয়সে আমার একটা ইনফেকশন হয়, এপিডিডাইমিটিস। আমারই কিছু নয়, কদিন পর সেরেও যায়। তাও আশঙ্কা ছিল বলে ডাক্তার টেস্ট করাতে বলে। টেস্টে দেখা যায় আমার স্পার্ম কাউন্ট 0, ইনফার্টাইল মেল। আমার ঠিক পেছনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শব্দ। তাও ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাই না আমি। বিয়ের কদিন আগেও টেস্ট করিয়েছিলাম, সেম রেজাল্ট। এই দেখ, মোবাইলের রিপোর্টের লিঙ্কটা খুলে ওর দিকে বাড়িয়ে দিলাম। তারপর এগিয়ে এসে বসে পড়লাম মায়ের হাইব্যাক চেয়ারটার উপর। সেটা দুলতে শুরু করল। শহরের কি একটা শব্দ হয়, গাড়ি ঘোড়ার আওয়াজ না, পাশের বাড়ির চিৎকার না, নাইট ক্লাবের হই হল্লা না, একটা সম্মিলিত সুরের মতো একটানা ছন্দবদ্ধ আওয়াজ। আজকের আগে কোনোদিন শুনতে পাইনি। শব্দপূর্ণি কি এগিয়ে এসে বসেছে আমার পায়ের কাছে, কাঁদছে। কাঁদার কি আছে? আমি তোকে কাঁদার মতো কিছু বলি না। সিগারেটে আর একটা টান দিয়ে আমি, বুকের ভিতরটা গরম হয়ে ওঠে। কাল সকালে কি করব জানি না। মাস শেষ হলে 35,000 টাকা শুধু এটা ওটার ইএমআইতে যায়। সেভিংসে যা আছে তাতে মাস 6 বেশি চলবে না। এই ফ্ল্যাটে মনে হয় আর বেশি দিন থাকা যাবে না। সে না হোক, মাকে তো কিছুদিন আরামে রাখতে পেরেছি। হন্ডা সিটিটা যা দাম পাই তাতেই বেচে দিতে হবে। ইজিপ্টে যাওয়ার জন্য যে টাকা জমাচ্ছিলাম সেটা ভেঙে ফেলতে হবে মনে হয়। যাকে মিশর নিয়ে কত ভালো ডকুমেন্টারি গোছের আছে ইউটিউবে।
এবার আছাড়ি পিছাড়ি খেয়ে কাঁদছে সপ্তপূর্ণী, আমার পা ভিজিয়ে দিচ্ছে জলে। না না, ওর দিকে মন দিতে হয়। আমার ঠোঁটের কোণে অজান্তে হাসি খেলে যায়। নিচু হয়ে ওর পিঠে একটা হাত রাখি আমি। সপ্ত, ওঠো, উঠে পড়ো, ওঠো। জোর করে ঝুঁকে থাকা চিবুক বুকের উপর থেকে তুলে নি। আমার দিকে এক ঝলক সজল চোখে তাকায় সে। মুখ লুকিয়ে ফেলতে চায় এক টানে। ওর কান্নাটা এখন আর্তনাদের মতো শোনাচ্ছে। আমাকে আমাকে তুমি ক্ষমা করো না, আমাকে। তাহলে কি করব বলো? যা খুশি। যা খুশি। আমি আর কিচ্ছু চাই না। তুমি তুমি শুধু আমাকে শাস্তি দাও, যা ইচ্ছে, যেভাবে ইচ্ছে। ওর খোলা অবিন্যস্ত চুলগুলো মুখের উপর এসে পড়েছে। দু হাতে সেগুলো দুদিকে সরিয়ে দিলাম আমি। যাও, ভিতরে গিয়ে বসো, আমি একটু পরে যাচ্ছি। সিগারেটটা শেষ করে ও অবাক হয়ে আমার দিকে চায়। তুমি কিছু বলবে না আমাকে? জানতে চাইবে না কিছু? হাইব্যাক চেয়ারের পেছনে হেলান দিই আমি। বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলি, তোমার সঙ্গে আর থাকবো না হয়তো। ডিভোর্সের কথা জানি না, একটা ভালো উকিল দেখে। আর আমার শাস্তি দেবে না আমাকে? তুমি সেদিন সে গল্পটা পুরোটা শুনলে না কেন বলো তো? কোন গল্প? সেই যে কুকুরটা আমার বিড়াল ছানাটাকে মেরে ফেলেছিল। বিষ আমি জোগাড় করেছিলাম জানো, খাবারে মিশিয়েও ছিলাম। রোজ দুপুরে আমি নিচে নেমে খাবার দিয়ে আসতাম কুকুরটাকে। খেতে দিয়ে ওর কপালে একবার হাত বুলিয়ে দিতাম। সেদিন বিষ মাখানো ভাতটা ওর সামনে রাখতে ও খেলো না, ফ্যাল করে আমার দিকে চেয়ে রইল। প্রথমে বুঝতে পারিনি কেন খাচ্ছে না, ভাবলাম বিষ আছে, বুঝতে পেরেছে নাকি। তারপর বুঝলাম অন্য দিনের মতো ওর মাথায় হাত বোলাইনি আছে। তাই আমার দিকে আদুরে চোখে তাকিয়ে ল্যাজ নাড়িয়ে সেটারই অপেক্ষা করছে। বিষটা দিতে পারলাম না জানো। মাটিতে বসে ওর গলা জড়িয়েই হাউ হাউ করে কেঁদে ফেললাম। বুঝতে পারলো না আমি কেন কাঁদছি, তাও কুই শব্দ করে গলায় মুখ ঘষে হাত চেটে সান্ত্বনা দিতে চাইলো আমাকে। সেদিন কে যেন বলে দিয়েছিল, অন্য একটা প্রাণীর মৃত্যু যন্ত্রণা দেখে আমি নিজের যন্ত্রণা ভুলতে পারবো না। আমার যতই খিদে পাক, ওটা আমার খাবার নয়। সব তো কিছু একটা বলতে যাচ্ছিল, আমি তার আগেই উঠে পড়ি। বাকি সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘরের ভিতর ঢুকে আসি। এখন একটু একা থাকা দরকার। মাথার ভিতর ভাবনাগুলো যন্ত্রণার মতো বেড়ে উঠেছে। ঘরের ভিতরের বাতাস ভারী হয়ে আছে। দুলন্ত পর্দাটা ভৌতিক দেখাচ্ছে। হাতছানি দিচ্ছে কি? আয়নার সামনে রাখা চেয়ারে বসে পড়ি আমি।
ঘরের ভিতর আলো কম বলে আয়নায় আমার শরীরের আউটলাইন ফুটে আছে। সেদিকে চেয়ে চুপ করে বসে থাকি। শহরের বুক থেকে উঠে আসা সেই আওয়াজটা এখন থেমে গেছে। মিনিট খানেক সেভাবেই কেটে যায়। একসময় সপ্তপূর্ণী বারান্দা থেকে ধীর পায়ে ঢুকে আসে ঘরের ভিতর। ওর নুপুরের আওয়াজ শোনা যায়। সে আলতো হাতে জেলে দেয় ঘরের উজ্জ্বল আলোটা, আর সঙ্গে সঙ্গে চমকে উঠি আমি। কি দেখছি? বুকের ভিতর চাপা বিদ্যুৎ খেলে যায়। ব্রন্টো, আমার ব্রন্টোসরাস আমার ঠিক সামনেই। এও কি সম্ভব? তুমি তুমি আর কিচ্ছু বলবে না আমাকে? সপ্তপূর্ণীর কান্না মাখা গলা দূর থেকে ভেসে আসে, কিন্তু ততক্ষণে সেদিকে আর মন নেই আমার। চেয়ার থেকে উঠে পড়ি আমি, এক পা করে এগিয়ে যাই আয়নার দিকে। তার এক কোণে এখনো সপ্তর লাল টিপটা লেগে রয়েছে। চিরুনিটা রাখা রয়েছে ড্রেসিং টেবিলের উপর। আমাদের বিবাহিত জীবনের চিহ্ন। আর তার মাঝখানে আয়নার কাছে জেগে আছে আজ থেকে 14 বছর আগে হারিয়ে যাওয়া আমার পুরনো বন্ধুর মুখ। হাসি হাসি মুখে আমার দিকে চেয়ে আছে সে, আমার মতো করে এগিয়ে আসছে একটু একটু। পারতাম সেদিন মা বাবার উপর রাগ করে বাড়ি নাই ফিরতে পারতাম। যে ডাক্তারের ভুল চিকিৎসায় বাবা মারা গেছিল তাকে খুঁজে বের করে তার মাথাটা থেঁতো করে দিতে পারতাম। আজ ম্যানেজারের সংসারটা ভেঙে বাড়িতে আসতে পারতাম, ওকে পথে বসাতে পারতাম। তোমাকে আজ এক্ষুনি কুটি কুটি করে ছিঁড়ে রক্তাক্ত করে দিতে পারতাম। বিশ্বাস করো, আমার ক্ষমতা ছিল, ইচ্ছা হয়নি এমন নয়, কিন্তু আয়নার দিকে আরো খানিকটা এগিয়ে আসি আমি, হাত বাড়িয়ে যেন নিজেকে স্পর্শ করতে চাই। স্থির চোখে বলি, কিন্তু করিনি। করিনি কারণ আমি মাংসাশী নয় সপ্ত। ঈশ্বর আমাকে ওভাবে তৈরি করেনি। কি করবো বলো, কি করবো? ছুটে এসে আমাকে দুহাতে পেছন থেকে জড়িয়ে ধরে সপ্তপূর্ণী। আমি বাধা দিই না। ওর স্পর্শ আর অনুভব করতে পারছি না আমি। মনে পড়ে যাচ্ছে সেদিনে ট্রেনের সিটে শুয়ে থাকার কথা। ব্যাগের চেন খুলে বেরিয়ে এসে কখন যেন আমার ভিতরেই ঢুকে পড়েছিল ব্রন্টো। আমি এত বছর ধরে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি ওকে, অথচ ও আমার মধ্যেই লুকিয়ে ছিল এতদিন। হাসি হাসি মুখে পুরনো বন্ধুর দিকে মুখ তুলে তাকাই আমি। আমরা মাংসাশী নই, অন্যের যন্ত্রণা খেয়ে আমরা বেঁচে থাকি না। কি অদ্ভুত মিল আমাদের দুজনের। কোথায় লুকালে উল্কাপাত নিশ্চিহ্ন করতে পারেন। কি বোকা আমি! এতদিন বুঝতে পারিনি উত্তরটা, অথচ ব্রন্টো পেরেছিল। তাই সুযোগ পেয়ে আমার বুকের মধ্যেই লুকিয়ে পড়েছিল সেই কবে। আয়নার একেবারে কাছে এসে পড়েছি। উপাসের প্রাণীটার শরীরের গন্ধ আসছে আমার নাকে। আজকের পৃথিবীতে হারিয়ে যাওয়া এক প্রাগৈতিহাসিক গন্ধ। আমি আর তোকে হারাতে দেব না ব্রন্টো। আমি জানি উল্কা পড়লে কোথায় লুকাতে হয়। ব্রন্টোর হলদে নরম চোখে পরিচিত হাসিটা খেলে যায়।
আমাদের আজকের গল্পটা সেই সব পুরুষদের জন্য যারা এখনো সুযোগ পেয়েও মাংসাশী হতে পারেনি, যাদের বুকের ভেতর কোথাও না কোথাও একটা ব্রন্টোসরাস বাস করে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল বর্ণিশা, তমাল, কৌশিক, বর্ষা এবং নিহারেন্দু। শব্দগ্রহণে সঞ্চারী, আবহ ও স্পেশাল এফেক্টে আমি শায়ক। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প ব্রন্টোসরাস। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।